গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এমন একটা কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি যেটা নাম হচ্ছে পন, যেটার অর্থ হচ্ছে বন্ধক রাখা বা জামানতের জিনিস। মনে করো তুমি আমার কাছ থেকে টাকা নেবে, তোমার মোবাইলটা তুমি আমার কাছে পন দিয়ে গেলে, মানে বন্ধক রেখে গেলে, এরকম একটা কিছু। তো এই সিনেমাটা কিন্তু খুবই ইমোশনাল। র্যান্ডম গ্রুপে হয়তো এই সিনেমাটা কখনো এক্সপ্লেন হতে পারে, নাও হতে পারে, আমি শিওর না, কারণ আমরা কয়েক হাজার সিনেমা এক্সপ্লেন করেছি। অ্যাজ এ রেজাল্ট হয় কি অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না এই সিনেমাটা এক্সপ্লেন হয়েছে কি হয়নি। কিন্তু একটা সিনেমা একবার দেখার জন্য তৈরি করা হয় না। কিছু কিছু সিনেমা আছে তুমি প্রতি বছর যদি একবার করে দেখো তাও ভালো লাগবে। তো এই কারণে হয় কি আমরা ইচ্ছে করে অনেক সময় বেটার যে কাহিনীগুলো আছে 2-3 বছর পর আমরা একবার রিপিট করি। আবার অনেক সময় আমাদের ভুলও হতে পারে, মানে অনেক সময় আমরা ভুলেও একটা সিনেমা রিপিট হয়। তবে অনেকে যে কমেন্ট করো হ্যাঁ এই সিনেমা একবার দিচ্ছেন আর আমরা দেখবো না, এরকম কমেন্ট করার কিছু নেই। তোমার ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না আর কি। তবে আমি রেকমেন্ড করতে পারি, এটা এমন একটা সিনেমা, অনেক ভালো লাগার মতো একটা সিনেমা। 10-এ 7.7 এটার রেটিং, এবং এই সিনেমার গল্প তোমার চোখে জল এনে দেবে। তো সিনেমাতে তোমরা দেখবে হচ্ছে একটা ছোট্ট মেয়ের গল্প, যার এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই, কিন্তু অসহায় মা ঋণের জালে ফেসে যায় এবং সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় সে একটা বিপদে পারে। তার উপর তাকে আবার পুলিশে ধরে নিয়ে যায় অবৈধ ইমিগ্রেন্ট হওয়ার জন্য। আর তারপর ওই মেয়েটা পড়ে যায় হচ্ছে একা। তারপর ওই মেয়েটার ভাগ্যে কি ঘটে শেষ পর্যন্ত, সে কোন পর্যন্ত যেতে পারে, সেটাই আমরা জানবো। তো ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও, আমরাও আসছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যার নাম হচ্ছে লি সিয়ং ই। তো এই লি সিয়ং ই কোরিয়ান ফরেন কনস্টিটিউশনে একজন অনুবাদক হিসেবে কাজ করে, মানে ট্রান্সলেটর, এবং তিনি চীন কোরিয়ার মধ্যে হওয়া যত ব্যবসায়িক ডিল রয়েছে এবং যত ধরনের রাষ্ট্র পর্যায়ের আলোচনা রয়েছে সব সামলায়। এবং এ কারণে লি সিয়ং এর কিন্তু অনেক নাম ডাক, এমনকি কোরিয়ার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীও তার কাছে মুগ্ধ। তো এরপর একদিন লি সিয়ং ই যখন তার মিটিং এ ব্যস্ত ছিলেন, তখন তার কাছে একটা কল আসে এবং তাকে জানানো হয় তিনি দীর্ঘদিন ধরে যাকে খুঁজছিলেন তার সন্ধান পাওয়া গিয়েছে। তো এটা শুনে লি সিয়ং এ খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সে অস্থির হয়ে যায়। সাথে সাথে মিটিং শেষ করে সে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয় যেখানে ওই লোকটার খোঁজ পাওয়া গিয়েছে, যাকে লি সিয়ং ই গত 10 বছর ধরে খুঁজছে। কিন্তু কেন খুঁজছে, কে সেই লোক? তো এরপর আমাদের গল্পের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে দেখানো হয় দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে পার্ক ডু সুক নামের একজন লোক তার সহকারী জং বেইকে নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। কারণ পার্ক ডু সুক একটা লোন কোম্পানিতে রিকভারি এজেন্ট হিসেবে কাজ করে, মানে যারা মনে করে কিস্তি দেয় না তাদেরকে ধরতে হবে, টাকা ওঠাতে হবে। তো তাদের কোম্পানি থেকে কাং মিয়ং জা নামের একটা মহিলা লোন নিয়েছিল, যার ইএমআই গত 2 মাস ধরে বাকি ছিল। আর এই কারণে পার্ক ডু সুক এবং জং বেই সেই মহিলাকে খুঁজছে। মানে এখানে যেটা হ্যান্ডসাম বেশি সেটা পার্ক ডু সুক, এই সিনেমার মেইন চরিত্র, আর তার সহযোগী হচ্ছে জং বেই। তো অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যাচ্ছিল না। আর এরপর তারা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল তখনই তাদের সামনে সেই মহিলা কাং মিয়ংকে দেখতে পায়, যে তার 10 বছরের বাচ্চা লি সিয়ং এর সাথে আসছিল। তো এই মহিলাটি তো পার্কদেরকে দেখেই পালাতে শুরু করে, কিন্তু পার্ক করে কি তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং একটা নোটিশ দেখিয়ে তিনি তার টাকা দাবি করেন। বাট তখন ওই মহিলাটি বলেন আমার কাছে তো এখন টাকা নেই, আমি এটা দিতে পারবো না। আর তাছাড়া খুব সম্প্রতি আমার স্বামীর মৃত্যু হয়েছে, আর তার মৃত্যুর পরে আমাদের বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। তবে তিনি কথা দেন আগামী মাসে তিনি 3 মাসের সুদ সহ সকল টাকা মিটিয়ে দেবেন। তো নিজের মাকে কষ্ট পেতে দেখে ওই বাচ্চা মেয়েটা করে কি পার্কের হাতে কামড় দিয়ে দেয় এবং তারপর চিৎকার করে লোকজন এক জায়গায় করতে শুরু করে এবং সবাইকে বলতে থাকে এই লোকগুলো আমাদেরকে হেনস্থা করছে। কিন্তু এতে পার্কের কিছুই যায় আসে না এবং উল্টো সে লোকজনদেরকে ভয় দেখান যার এত বেশি মানবতা সে কিস্তির টাকা দেবে। তো সবাই চুপ হয়ে যায় এবং তিনি ওই মহিলার কথা আর শোনেন না। এবং উল্টো পার্ক বলেন লোনের বদলে তুমি তোমার কোনো একটা মূল্যবান জিনিস আমার কাছে বন্ধক রাখবে। কিন্তু ওই কাং মিয়ং এর কাছে তো মূল্যবান কোনো জিনিসই নেই, সে বলে আমার কাছে মূল্যবান বলতে কোনো জিনিস নেই। আর তখন পার্ক করে কি তার 10 বছরের যে মেয়ে লি সিয়ংকে তুলে নেয় এবং তার সাথে নিয়ে যেতে শুরু করে এবং বলে $750
$500 নিয়ে মানে 3 কিস্তির টাকা দিয়ে তোমার বাচ্চা নিয়ে যেও। তো তখন তো কাং মিয়ং করে অনেক কান্নাকাটি শুরু করে, অনেক অনুরোধ করে, কিন্তু পার্ক আর শোনে না। আর এভাবেই পার্ক করে কি ওই বাচ্চা মেয়েটা লি সিয়ং ইকে নিয়ে সেখান থেকে চলে আসে। লি সিয়ং মানে হচ্ছে ওই যে সিনেমার শুরুতে যে মেয়েকে আমরা দেখলাম অনেক বড় পর্যায়ে কাজ করে। তো যাই হোক পথে পার্ক তখন ওই মেয়েটিকে বলে, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তো শুধুমাত্র আমার কাজ করছি, আমি তোমাকে ভালো মতোই রাখবো, তোমাকে ভালো খাবারও দেবো, কাল তোমার মা যদি টাকা নিয়ে এসে তুমি তার সঙ্গে চলে যেও। আর তখনই গাড়ির পেছনের সিটে বসা জংবেই তখন পার্ক ডুসুককে জিজ্ঞাসা করে, মানে ওর সহকারী, যদি ওর মা টাকা না দেয় তাহলে এই মেয়েটাকে কি আমরা সারা জীবনের জন্য রেখে দেবো? পার্কের উত্তরে বলে, $750 জন্য কেউ তার সন্তানকে ছেড়ে দেবে? ওর মা কোথাও না কোথা থেকে এই টাকা ম্যানেজ করে আনবেই। তো এরপর পার্ক করে ওই বাচ্চা মেয়ে লি সিয়ংকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং ওকে ঘুমানোর জন্য একটা ঘর দেয়। আর তখন পার্ক ওই লি সিয়ং এর নাম দেয় হচ্ছে বন্দুক বা সবচেয়ে দামি জিনিস। আর এদিকে ওই বাচ্চা মেয়েটির মা মানে কাং মিয়ং সে টাকা জোগাড় করার জন্য চেষ্টা করা শুরু করে। তো সবার আগে সে গ্যারেজে যায় যেখানে তার স্বামী কাজ করতো এবং সেখানে গিয়ে তিনি গ্যারেজের মালিকের কাছে টাকা চান এবং তিনি বলেন তার স্বামীর যে পাওনা টাকা রয়েছে সেটা যেন তাকে দেওয়া হয়। বাট গ্যারেজ মালিক উত্তর দেয়, তোমার স্বামী যে টাকা করেছিল তার সকল টাকা আমরা পরিশোধ করে দিয়েছি। বাট এখানে কাং মিয়ং বলে, আমি তো কোনো টাকা পাইনি। আর তখন মালিক বলে, তোমার স্বামী তো অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছে, এখানে আমি কি করতে পারি, আমার টাকা তো আমি ঠিকই দিয়ে দিয়েছি। তো এইখানে আমরা জানতে পারি কাং মিয়ং এর স্বামী মূলত মারা যায়নি, বরং অন্য একটা মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছে। আর এরপর কাং মিয়ং করে কি গ্যারেজ মালিকের কাছে কিছু টাকা ধার চায় যে আমাকে অন্তত কিছু টাকা ধার দিন। কিন্তু মালিক তাকে অপমান করে বলে যে প্রথমত আমি জানি তুমি একটা চাইনিজ, তুমি ভিসা পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে কোরিয়াতে রয়েছো, তো আমাকে যদি বেশি বিরক্ত করো আমি কিন্তু পুলিশকে জানিয়ে দেবো। এবং সে কাং মিয়ংকে অনেক অপমান করে তাড়িয়ে দেয়। আর তারপর কাং মিয়ং করে কি কাঁদতে কাঁদতে তার একটা আঙ্কেলকে কল করে এবং তার কাছে $750 চায়। আর আঙ্কেলও টাকা দিতে রাজি হয়ে যায়। আর তারপর কাং মিয়ং করে কি পার্ককে টাকা নেওয়ার জন্য মেসেজ পাঠায়, কিন্তু তার আগেই কোরিয়ান পুলিশরা সেখানে চলে আসে এবং কাং মিয়ংকে ধরে ফেলে এবং অবৈধ ইমিগ্রেন্ট হওয়ার কারণে পুলিশ তাকে সাথে করে নিয়ে যায়, মানে ওকে এখন চীনে পাঠিয়ে দেওয়া হবে। আর ওইদিকে আমরা দেখি পরের দিন যখন কাং মিয়ং টাকাটা নিয়ে আসে না, মানে তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবে টাকা দিয়ে, কিন্তু সে তো আর আসছে না। তো তখন পার্ক এবং জংবেই করে কি সেই মেয়েটিকে নিয়ে মায়ের খোঁজে বের হয়, কিন্তু ওদের গাড়িটা ট্রাফিক জ্যামে আটকে যায়। আর এই সুযোগে ওই বাচ্চা মেয়েটা করে কি গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। তো তখন পার্ক আর জংবে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু ওকে আর খুঁজে পায় না। তো হতাশ ওরা নিজেদের বাড়িতে ফেরত আসে। আর এইদিকে ওই বাচ্চা মেয়ে লি সিয়ং করে কি নিজের মাকে খুঁজতে বাড়িতে আসে, কিন্তু তার মা তো বাড়িতে ছিল না। তো এই কারণে সে ওই ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে নেয় এবং মায়ের কথা মনে করে কাঁদতে থাকে। আর পরের দিন পার্ক ডুসুক জানতে পারে যে ওই কাং মিয়ংকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পুলিশ আটকে নিয়ে গিয়েছে এবং তাকে চীনে পাঠিয়ে দেওয়া হবে। তো তৎক্ষণাৎ সে তার সঙ্গে দেখা করতে যায়। তো ইমিগ্রেশন অফিসার জানায় যে বাচ্চা তো এখনো নিখোঁজ রয়েছে, তার তো কোনো খোঁজ পাওয়া যায়নি, মানে ওই মহিলার তো একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটার খোঁজ পাওয়া যায়নি। তো এটা শুনে পার্ক তো একটা বড় ধরনের ধাক্কা খায়, কারণ ওই বাচ্চাটা তো ওর কাছ থেকে হারিয়েছে, আবার মায়ের কাছেও নেই, তাহলে কোথায় গেল? এত বড় শহর ওই বাচ্চাটা এখন একা কিভাবে থাকবে? তো এরপর পার্ক করে কি ওই কাং মিয়ং এর সঙ্গে দেখা করে। তো কাং মিয়ং তখন তার মেয়ের কথা জিজ্ঞাসা করলে পার্ক করে কি মিথ্যা বলে যে না ও আমার বাড়িতে রয়েছে, সই সালামত রয়েছে। আর তখন ওই বাচ্চা মেয়েটার মা করে কি পার্ককে তার একটা আঙ্কেলের ফোন নাম্বার দেয় এবং বলে এই লোক আপনাকে টাকা দিয়ে দেবে, আর টাকা পাওয়ার পরে আপনি আমার মেয়েকে ওই আঙ্কেলের হাতে তুলে দেবেন। আর তারপর কাং মিয়ং করে কি পার্ককে একটা পেজারও দেয় এবং নিজের মেয়ের একটা ছবিও দেয়। তো পেজার জিনিসটা আমি বোঝাই, আজকে যেমন মোবাইল রয়েছে, অনেক আগে এই পেজার থাকতো যেটাতে শুধুমাত্র SMS পাঠানো যেত। এটা রেডিওর মতো কাজ করে অনেকটা, এবং এটা মনে করো বর্তমানে সন্ত্রাসী বা গোয়েন্দারা ইউজ করে, মানে এটার নেটওয়ার্ক কোনোভাবেই ডিটেক্ট করা যায় না, ট্র্যাক করা যায় না এই পেজারকে। তো যাই হোক এরপর তিনি পার্ককে বলেন এই ছবিটা দয়া করে আপনি আমার মেয়েকে দিয়ে দেবেন। আর অন্যদিকে আমরা দেখি লি সিং মানে ওই বাচ্চা মেয়েটি তার মাকে খুঁজতে একাই ঘর থেকে বেরিয়ে যায়। ধীরে ধীরে রাত হয়ে যায়, কিন্তু সে তার মায়ের খোঁজ পায় না। আর এরপর সে যখন রাতে একা রাস্তায় ঘুরছিল তখন একটা মাদকাসক্ত ব্যক্তির নজর পড়ে ওর উপরে, মানে বুঝতেই পারছো এখন কি হতে পারে। বাট ভাগ্যক্রমে পার্ক সেখানে চলে আসে এবং ওই ব্যাটাকে ইচ্ছা মতো কেলায়। আর তারপর ওই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। তো ছোট্ট লি তখন কাঁদতে শুরু করে এবং পার্ককে বলে যে আমি ওর মাকে এখনো খুঁজে পাইনি। তো পার্ক এখানে বলে তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তো এই কথা শুনে ওই মেয়েটা তো আরো কাঁদতে শুরু করে, আর ওর কান্না দেখে পার্কের তো মন গলে যায়। আর পার্ক তখন বলে তোমার মায়ের একটা আঙ্কেল আছে, সে তোমাকে সে নিয়ে যাবেন। তো যাই হোক পার্কের পর বাড়িতে আসে, কিন্তু ওর মনে অনেক দুঃখ ছিল। সে মেয়েটিকে বলে দেখো কোন একটা বড়লোক বাড়ি যদি তোমাকে দত্তক দেওয়া হয়, তুমি ভালো মতো পড়াশোনা করবে, তারা তোমাকে ভালো মতো আগলে রাখবে। এবং এখানে পার্ক ওই মেয়েটিকে বারবার পন বা পান বলে ডাকতে থাকে, কিন্তু এই নামটা ওই মেয়েটির মানে লি সিয়ং এর একদমই পছন্দ ছিল না। আর এই কারণে রাগে রাগে সে করে কি পার্ককেও একটা নতুন নাম দেয়, সেটা হচ্ছে সুমো। আর সুমো মানে হচ্ছে আই এম দ্য ভিলেন, মানে আমি শয়তান। তবে এই নামটা পার্কের অনেক পছন্দ হয়। যাই হোক পার্ক এরপর করে কি ওকে মলে নিয়ে যায়, নতুন জামা কাপড় কিনে দেয়। তো এইটা দেখে লি সিয়ং খুব খুশি হয় এবং সে আস্তে আস্তে পার্ককে পছন্দ করা শুরু করে। তো এরপর রাতে ডিনার করার সময় পার্ক তাকে জিজ্ঞাসা করে যে তোমার মায়ের আঙ্কেলের কাছে যাওয়ার আগে তুমি কি কোনো কিছু করতে চাও? তো ওই মেয়েটা তখন জানায় ডিজে আলামিন নামের একটা ডিজে রয়েছে যার কনসার্টে আমি যেতে চাই। তো পার্ক ওকে আর দুঃখী দেখতে পারছিল না, আর এই কারণে ওকে সে ডিজে আলামিনের কনসার্টে নিয়ে যায়। তো কনসার্টে বেশ ভালোই মজা করে এবং ফেরার সময় পার্ক তাকে ওই ডিজে
আলামিনের একটা সিডি এবং টেপ গিফট করে। আর এতে লি সিয়ং খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আর এতে পার্ক খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। মানে এই বাচ্চা মেয়েটার ভালোবাসা পার্কের মন আস্তে আস্তে জয় করে ফেলছে। তো যাই হোক, রাতে তারা সবাই মিলে মেয়েটির বিদায় অনুষ্ঠান উপলক্ষে মনে করো কেক কাটে। কিন্তু এখন এই বাচ্চা মেয়েটা এখান থেকে আর যেতে চায় না, তার মনে খুব কষ্ট হচ্ছিল। আর ওকে এত দুঃখী দেখে পার্ক নিজেও বিষণ্ণ হয়ে পড়ে। মানে মাত্র দুদিনেই সেই ছোট্ট মেয়েটির মায়ে পড়ে গিয়েছে এবং ওই ছোট্ট মেয়েটির প্রতিটা মাসুম প্রশ্ন এবং কথা পার্কের মন ছুঁয়ে যাচ্ছিল। তো যাই হোক, পরের দিন পার্ক করে কি ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে যায় এবং বিদায় বেলায় সে করে কি ওই মেয়েটিকে তার নিজের যে পেজার নাম্বার সেটা দিয়ে দেয় এবং বলে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কল করো। আর তখনই সে পাশের একটা দোকানে একটা সিডি প্লেয়ার দেখে আর সেটা কিনে সে ওই বাচ্চা মেয়েটিকে উপহার দেয়। আর এই সিডি প্লেয়ার দেখে লি সিয়ং তো খুবই খুশি এবং পার্কে জড়িয়ে ধরে। আর এর ফলে পার্কের মন আবারও মনে করো যে গলে যায়। আর মেয়েটা চলে যাবে এই চিন্তায় পার্ক তো খুবই মনমরা হয়ে পড়ে। আর তখনই লি সিয়ং এর ওই মনে করো মায়ের আঙ্কেল সেখানে এসে পৌঁছায়, কিন্তু ওই মেয়েটা তখন ওই আঙ্কেলকে চিনতে অস্বীকার করে। তো এটা দেখে পার্ক কিছুটা অবাক হয়, কিন্তু আঙ্কেল বলে ও আমাকে দেখবে কিভাবে, ওর মা আমাকে চেনে, আর তাছাড়া আমি ওকে ছোটবেলায় দেখেছি এজন্য হয়তো চেনে না। তো যাই হোক, এরপর ওই লোকটা করে কি পার্কের পাওনা টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং তারপর করে কি লি সিয়ংকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মেয়েটিকে চলে যেতে দেখে পার্ক খুব একা অনুভব করে এবং তার চলে যাওয়ার পরে পার্ক আর কোনো কিছুতেই মন বসাতে পারে না। ও সারাক্ষণ শুধুমাত্র ওই লি সিয়ং মানে ওই বাচ্চা মেয়েটার কথাই ভাবতে থাকে। আর ওর অ্যাসিস্ট্যান্ট জংবেও তখন বুঝতে পারে যে পার্ক ওই মেয়েটির অভাব খুব বেশি অনুভব করছে। আর এর জন্য সে ওই মেয়েটিকে ওর পেজারে কল দিতে বা যোগাযোগ করতে বলে, কিন্তু পার্ক এটা শুরুতে করতে চায় না। সেভাবে আমি যদি এটা করি আমার আরো বেশি কাজে মনোযোগ দিতে পারবো না। এবং উল্টো কি করে, বিলার রাগ বেড়ার সাথে বলে একটা প্রবাদ রয়েছে, সে নিজের রাগ করে কি জংবের উপর চিৎকার করে খাটায়। কিন্তু কিছুক্ষণ পর আর থাকতে না পেরে সে করে কি আবার লি সিয়ংকে কল করে, কিন্তু কল তো আর ঢোকে না। সে একটা ভয়েস মেসেজ পাঠায় এবং বলে যে আমি সুমো বলছি, তোমার সুমো মানে ওই নামটা তো ওই মেয়েটাই দিয়েছিল, এবং জিজ্ঞাসা করে তুমি কেমন আছো আর তুমি কি আমাকে মিস করছো। তো যাই হোক, এই কথা ভয়েস রেকর্ড পাঠিয়ে সে ফোন রেখে দেয়। আর পরবর্তী কয়েকদিন আরো অনেক মেসেজ পাঠায়, কিন্তু ওই পাশ থেকে আর কোনো উত্তর আসে না ওই আঙ্কেলের নাম্বার থেকে। তো এরপর সে উদ্বিগ্ন হয়ে আঙ্কেলকে কল করেন, কিন্তু আঙ্কেলও তার সাথে ভালো ব্যবহার করেন, অসংলগ্ন কথা বলে। আর এতে পার্কের মনে সন্দেহ জাগে এবং সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং এখানে গিয়ে সে একটা ভয়ানক সত্য জানতে পারে। মানে যে ব্যক্তি নিজেকে লি সিয়ং এর মায়ের আঙ্কেল পরিচয় দিয়েছিল বা পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিল, সে মূলত তো ভালো লোক নয়, সে একটা নেশাগ্রস্ত এবং অনাথ শিশুদের মনে করে পাচারকারী। তো পার্ক ওই ব্যক্তির ফোন নম্বরটা ট্র্যাক করে এবং তার ঠিকানা বের করে এবং বাড়িতে পৌঁছে খুব মারধর করে এবং মার খেয়ে তারপর ওই ব্যক্তিটা সত্য স্বীকার করে যে সে লি সিয়ংকে একটা এজেন্টের কাছে বিক্রি করে দিয়েছে। আর অন্যদিকে দেখা যায় লি সিয়ং একটা ডান্স বারের মালিকের কাছে বন্ধু রয়েছে এবং তাকে দিয়ে যত কাজ, নোংরা কাজ করানো হচ্ছে, টয়লেট পরিষ্কার করানো হচ্ছে। আর এরপর আমরা দেখতে পাই সন্ধ্যায় অনেক মাতাল কাস্টমার আসে, মানে বুঝতেই পারছো ছোটখাটো আর কি পতিতালয় এটা। তো যাই হোক, ওই মাতাল কাস্টমার করে কি রাগে একটা বিয়ারের বোতল দেয়ালে ছুঁড়ে মারে। আর ওই সময় তখন লি সিয়ং তোমার খাবার খাচ্ছিল সারাদিন কাজ করে, তো ওকে খাবার বাদ দিয়েই ওই কাজ পরিষ্কার করতে আসতে হয়। তো সে যখন কাজ পরিষ্কার করছিল তখন ওই মাতাল লোকটি করে কি রাগে আরেকটা গ্লাস দেয়ালে মারে, কিন্তু এইবার ওই গ্লাসটা ভেঙে একটা কাঁচের টুকরা মেয়েটির গালে ঢুকে যায় এবং গাল থেকে অনেক রক্ত পড়তে শুরু করে। কিন্তু বারের মালিক তখন ওকে ডক্টরের কাছে নেওয়ার পরিবর্তে ওর ক্ষতে নীল পলিশ লাগিয়ে দেয়। আর এতে অসহ্য যন্ত্রণায় ছোট্ট লিয়ং অঝরে কাঁদতে থাকে এবং রাতে সে অনেক দুঃখিয়ে কোনো রকমে পার্ক ডুসুর নাম্বারটা মনে করতে পারে এবং তাকে কল করে এবং কাঁদতে কাঁদতে সকল বিপদের কথা জানায়। তো ফোনের ওই পাশ থেকে লি সিয়ং এর কান্নার আওয়াজ শুনে পার্কের চোখে তো জল চলে আসে, ও তো পাগল হয়ে যায় এবং ওর ঠিকানা জানতে চায় এবং ঠিকানা দেওয়ার সাথে সাথে সারা রাত গাড়ি চালিয়ে করে সেই বারের ওখানে চলে আসে এবং প্রচন্ড রেগে এসেছে। আরো জানতে পেরেছে ওকে ডান্স বারে বিক্রি করা দেওয়া হয়েছে। ও তো মনে করো রাগে ফেটে গিয়েছে। তো যখন বারের ওখানে যায় অনেক রাত হয়ে গিয়েছে এবং বার তো বন্ধ, কিন্তু বারের ভেতরে তো গ্লাসের ওপাশে লি সিয়ং অপেক্ষা করছে যে আজকে পার্ক আসবে ওকে উদ্ধার করতে। তো বারের ভেতরে যখন লি সিয়ংকে অনেকদিন পরে পার্ক দেখে, পার্কের তো বুক ফেটে যায় কষ্টে এবং বারের গেট বন্ধ থাকাও করে কি জোরে জোরে ঘুষি মেরে কাজ ভেঙে ভেতরে ঢোকে এবং লি সিয়ংকে উদ্ধার করে বুকে জড়িয়ে ধরে এবং দুজনেই আবেগে কাঁদতে থাকে। এবং স্পেশালি এই জায়গাটুকু আমাকে সালমান খানের ভাজরঙ্গি ভাইজানের সিনেমার কাহিনী মনে করিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর পার্ক করে কি রাগে সেই বাড়ির মালকিনকে মারতে যায়, বাট ওর অ্যাসিস্ট্যান্ট তখন তাকে থামায় যে বাড়তি ঝামেলার দরকার নেই। তো যাই হোক, ওই মহিলা তখন পার্ককে বলে ওকে তো আমি টাকা দিয়ে কিনেছি, প্রায় $1,500 দিয়ে কিনেছি। তো পার্ক বলে আচ্ছা ঠিক আছে, তোমার এই সব টাকা আমি ফেরত দিয়ে দেবো, আর এই যে আমার কার্ড এটা রেখে দাও, কালকে কল দেবে আমি তোমাকে সব টাকা পাঠিয়ে দেবো। তো যাই হোক, এর পরের দিন পার্ক করে কি নিজের গাড়ি বিক্রি করে সেই $1,500 করে কি পাঠিয়ে দেয় মহিলাকে। তো বুঝতেই পারছো ওদের তো ডিমোশন। কিন্তু এইদিকে লি সিয়ং তো পার্কের বাড়িতে ফিরে এসে অনেক খুশি। আর তারপর পার্ক ওকে একটা ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টর ক্ষত দেখে বলে ওর চেহারায় তো এই দাগটা সারা জীবন থেকে যাবে, এটাকে এখনই প্লাস্টিক সার্জারি করতে হবে আর এতে খরচ হবে $850। তো লি সিয়ং করে কি ওই $850 দিয়ে প্লাস্টিক সার্জারিও করায়। মানে চিন্তা করো, ওর মায়ের কাছ থেকে $750 কিস্তি নেওয়ার জন্য ওকে নিয়ে এসেছিল, কিন্তু ওর পেছনে অলরেডি $3,000 উপরে খরচ করে ফেললো। তো যাই হোক, এরপর সে করে কি ওকে একটা স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। মানে বর্তমানে এখন পার্ক ছাড়া তো আর কেউ নাই ওই লি ইয়ং এর, কিন্তু প্রিন্সিপাল জানায় মেয়েটির কোনো অফিসিয়াল কাগজপত্র নেই, সে একটা অবৈধ অভিবাসী চাইনিজ, তো তাই তাকে ভর্তি করা সম্ভব নয়। তবে প্রিন্সিপাল পরামর্শ দেয় যদি কোনো
কোনো কোরিয়ান নাগরিক তাকে দত্তক নেয় তবে সে বৈধতা পাবে এবং স্কুলে ভর্তি হতে পারবে। তো লি সিয়ং এর ভবিষ্যতের কথা চিন্তা করে পার্ক ডু সুক নিজেই করে কি ওর বাবা হয় দত্তক নেয়, আর তারপর থেকে নিয়মিত স্কুলে যাওয়া শুরু করে আমাদের লি সিয়ং এবং ওই পরিবেশের সাথে মানিয়ে নেয়। এবং এখানে একটা বিষয় লক্ষ্য, লি কিন্তু পড়ালেখায় খুবই ভালো ছিল, সে তার প্রথম পরীক্ষাতেই 100তে 100 নম্বর পায়। তো পার্ক তো অনেক খুশি এবং ওই মেয়েটাও বড় হতে থাকে, কিন্তু পার্ক এখন ওকে ভালোবাসে পান বলেই ডাকে, মানে আমার সবচেয়ে দামি সম্পদ এই হিসাবে। তো একদিন গাইতে যাওয়ার সময় লি সিয়ং আজকে জিজ্ঞাসা করে যে এটার অর্থ কি। তো পার্ক তখন ওকে বুঝিয়ে বলে পান মানে হলো বন্ধক রাখা কোনো মূল্যবান জিনিস, আর তুমি আমার কাছে সবচেয়ে সেই মূল্যবান সম্পদ, আর তাই আমি তোমাকে এই নামে ডাকি। তো এভাবে দিন কাটতে থাকে এবং লি সিয়ং কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন হাই স্কুলে পড়ে এবং সে সবসময় প্রথম হতো, যা দেখে পার্কের খুব গর্ববোধ হতো। তো কিছুদিন পরে লি সিয়ং এর কলেজের এন্ট্রান্স পরীক্ষা দেয় এবং পরীক্ষায় পাশ করে অনেক ভালো একটা কলেজে যাওয়াতায়াত শুরু করে এবং সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লিটারেচারে পিএইচডি করতে চায়। তো এর মধ্যে একদিন রাতে লি সিয়ং এর কাছে একটা কল আসে, আর কলটা ছিল হচ্ছে চীন থেকে ওর নানির, মানে লি সিয়ং এর নানির। আর সে জানায় যে লি সিয়ং এর মা কাং মিউং খুব অসুস্থ রয়েছে আর মৃত্যুর আগে সে তার মেয়েকে একবার দেখতে চায়। তো এটা শুনে পার্কের খুব খারাপ লাগে, আর সে পরের দিনে মেয়েটিকে নিয়ে চীনের ওই গ্রামে পৌঁছায় যেখানে তার মা থাকতেন। এবং লি সিয়ং তার মায়ের গ্রামে ফিরে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, যদিও এই গ্রামের স্মৃতি ওর খুব বেশি মনে নেই। আর নানি ওকে দেখে অনেক খুশি, আর মুমূর্ষু অবস্থায় থাকা কাং মিউংও তার বড় হয়ে যাওয়া মেয়েকে দেখে চোখের জল আটকে রাখতে পারে না এবং মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদে এবং দীর্ঘদিনের জমানো দুঃখ হালকা করার চেষ্টা করে। তো এরপর কাং মিউং করে কি, পার্কের পায়ের কাছে মাথা রেখে কৃতজ্ঞতা জানায় যে আপনি আমার মেয়েকে আমি যতখানি ভালো মতো বড় করতে পারতাম তার চেয়ে অনেক বেশি ভালো মতো বড় করেছেন, আর এখন আমার মনে আর কোনো দুঃখ নেই যে আমার মেয়ে অনেক ভালো একটা বাবা পেয়েছে, অনেক ভালো একটা আশ্রয় বড় হচ্ছে। তো যাই হোক, এরপর কাং মিউং জানায় যে ডক্টর বলেছে যে কোনো সময় মারা যেতে পারি, আর মৃত্যুর আগে আমার মেয়ের সাথে যে শেষবার দেখা করিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর তারপর সে পার্ককে একটা অনুরোধ করে, সে বলে যে লি সিয়ং এর যে আসল পিতা রয়েছে তার একটু দয়া করে খোঁজ করবেন, কারণ তারও অধিকার রয়েছে এটা জানার জন্য যে মেয়েকে সে একদিন ফেলে গিয়েছিল সে মেয়ে আজকে অনেক যোগ্য হয়ে উঠেছে, আর এটাই আমার জন্য গর্বের হবে যে তার ফেলনা সন্তান এত যোগ্য হয়েছে। তো যাই হোক, পার্ক এই কথা শুনে তো অবাক হয়ে যায়, ও তো জানতো যে ওর বাবা মারা গিয়েছে, তবে আজকেও জানতে বলে যে ওর বাবা এখনো বেঁচে রয়েছে। তো যাই হোক, পার্ক তখন কথা দেন আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই লি সিওকের আসল বাবার সঙ্গে দেখা করিয়ে দেবো, কিন্তু মনে মনে সে অনেক ভেঙে পড়ে, কারণ পার্ক নিজেকেই তো ওর আসল বাবা মনে করে আসছিল এবং সে দুশ্চিন্তায় পড়ে যায় এই মেয়েটা যদি ওর আসল বাবার সাথে দেখা করে তার সঙ্গে থাকতে শুরু করে, মানে গত বুঝতেই পারছো 10টা বছর ধরে ওকে লালন পালন করে বড় করেছে। তো যাই হোক, পরের দিনই সে দক্ষিণ কোরিয়াতে ফেরত আসে এবং ফেরার পরে আমাদের যে লি সিয়ং মানে ওই মেয়েটি তার বাবা পার্কের পুরনো ছেঁড়া জুতা দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে একজন অচেনা মানুষ, মানে ওর তো সব মনে আছে কিভাবে কি হলো এ পর্যন্ত, এবং তার সকলাই ওর পিছনেই খরচ করে ফেলেছে এবং নিজের খেয়াল তো করেনি, নিজের একটা জুতাও কেনেনি। তো এটা ভেবে সে কাঁদতে শুরু করে এবং পরের দিনই সে একটা পার্ট টাইম কাজ করা শুরু করে এবং প্রথম মাসের বেতন পেয়েই সে পার্কের জন্য একজোড়া নতুন জুতা কিনে আনে। আবার ওইদিকে পার্কও তো মনে করো লি সিয়ং এর আসল বাবার খোঁজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু এইদিকে হঠাৎ করে পার্ক ডুর ব্রেন স্ট্রোকের অবস্থা হয়, মানে মাঝে মাঝে ব্রেন স্ট্রোকের একটা ভাব আসে, তার চোখ ঝাপসা হয়ে আসে, কিন্তু সে ওইদিকে গুরুত্ব না দিয়ে লি সিয়ং এর আসল বাপকে খুঁজতে থাকে এবং দীর্ঘ অনুসন্ধানের পরে সে ফাইনালি ওর বাবার খোঁজ পেয়ে যায় এবং এরপর রাতে একটা বড় হোটেলে নিয়ে যায় যেখানে তার বাবা অপেক্ষা করছিলেন। আর এখানে একটা বিষয় লক্ষ্য, লি সিয়ং কিন্তু ওই জুতাটা রেখেছিল তার বাবার জন্মদিনে উপহার দেবে বলে। তো যাই হোক, লি সিয়ং তার বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে, আর পার্ক তখন লি সিয়ংকে তার বাবার কাছে ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং ও মনের দুঃখে প্রচুর মদ্যপান করতে থাকে এবং খুবই হতাশ যে লি সিয়ং হয়তো তার আসল বাবার কাছে থেকে যাবে এবং তার জন্য হয়তো আর কোনো ভালোবাসা থাকবে না। কিন্তু তখনই করে কি, লি সিয়ং কল করে এবং বলে বাবা তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে আসতে পারলে। তো বুঝতেই পারছো এই কথা শোনার পরে পার্কের কেমন লাগতে পারে। তো লি সিয়ং তখন জোর করে বলে তুমি কি মনে করেছো তুমিই তো আমার বাবা, আর আমার জায়গা তোমার বাড়িতেই, কোনো অজানা মানুষের বাড়িতে নয়, এবং তুমি দ্রুত এসে আমাকে নিয়ে যাও। তো বাবাকে একটু ঝাড়ি দেয় যে তুমি আমাকে একা রেখে চলে গিয়েছো। তবে এসব কথা শুনে পার্কের ভেতরে যে কত ভালো লাগছে তুমি বুঝতেই পারছো, সে আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে এবং সিরিয়াসলি পার্কের ফ্যান আমি নিজে হয়ে গিয়েছি, একটা মেয়েকে চেয়ে না যায় না ওর পুরোটা জীবন ওর জন্য খাটিয়ে দিল। তবে পার্কের শেষ পরিণতি দেখলে তোমারও কষ্ট লাগবে। তো যাই হোক পার্ক করে কি তখন তার মেয়েকে আনার জন্য তৈরি হয়েছে, খুব খুশি এবং খুশিতে সেই সিডি প্লেয়ারটা সাথে নিয়েছে, কারণ তার মেয়ে বাইকে চলার সময় গান শুনতে পছন্দ করে, কিন্তু বাইক চালানোর সময় ওর আবারও প্রচন্ড জোরে ব্রেন স্ট্রোক শুরু হয়, চোখ ঝাপসা হয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই স্ট্রোকের কারণে তার দুর্ঘটনা ঘটে। আর অন্যদিকে লি ইয়ং তো অপেক্ষা করছে, কিন্তু পার্ক আর আসে না। আর সেদিনের পর থেকে পার্কে আর কখনোই পাওয়া যায়নি, সে নিখোঁজ হয়ে যায় এবং তারপর থেকে লি ইয়ং এবং পার্কের যে অ্যাসিস্ট্যান্ট জংবে আজকে 10 বছর ধরে তাকে খুঁজছে।
আজকে তো লিয়ং অনেক বেশি প্রতিষ্ঠিত এবং এখনো কিন্তু সে তার বাবাকে খুঁজে যাচ্ছে এবং 10 বছর পর জংবের একটা তথ্যের ভিত্তিতে সে একটা হসপিটালে যায়, কিন্তু দেখতে পায় এটা অন্য কেউ। তো জংবে আশা হারিয়ে ফেলে, কিন্তু লি ইয়ং আশা হারায় না। সরি, লি ইয়ং নাকি লি সিয়ং, তুমি বুঝতে পারছো, আমার ভুল হলেও তোমাদের ভুল হওয়ার কথা নয়। তো যাই হোক, এরপর জংবে মনে করে যে পার্ক হয়তো আর বেঁচে নেই, কিন্তু লি ইয়ং এটা মানতে চায় না। তো একদিন গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে লিয়ং একটা ব্যানারে দেখতে পায় আই এম দ্য ভিলেন, মানে সুমো লেখা। আর তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে ওর ডাকনাম তো সুমো রেখেছিলাম, তো এই জন্য কি আমরা ওকে খুঁজে পাচ্ছি না। মানে বুঝতেই পারছো, কোরিয়ান নিয়ম হচ্ছে তুমি যদি অ্যাক্সিডেন্ট করো বা কোনো কিছু হয় তোমাকে তারা চিকিৎসা দেবে ফার্স্টে, এবং ওইখানে তুমি যে নামে রেজিস্টার করবে সেই নামে তুমি সেখানে থাকবে। তো হয়তো পার্ককে যে নিয়ে যাওয়া হয়েছে সে হয়তো পার্ক নামে নয় সুমো নামে নিজেকে রেজিস্ট্রেশন করেছিল। তো এরপর সে পুলিশ স্টেশনে গিয়ে সুমো নামে খোঁজ করতে থাকে এবং জানা যায় যে হ্যাঁ, এরকম একটা নামে অনেক আগে খোঁজ করা হয়েছিল, কিন্তু সুমো নামে কাউকে পাওয়া যায়নি, এই জন্য কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল। তো এরপর তারা একটা হসপিটালে পৌঁছায়। তো হসপিটালে ডক্টর জানায় 10 বছর আগে একটা বাইক দুর্ঘটনায় এই সুমো নামের লোকটি আহত হয়েছিল এবং তার ব্রেন সমস্যা দেখা দিয়েছিল। আসলে তার মাথায় ব্রেন স্ট্রোক হয়, আর এই ব্রেন স্ট্রোকটা হয়েছিল নিজের যত্ন না নেওয়ার কারণে। সে কখনো ডক্টরের কাছে যায়নি। আর এরপর ডক্টর করে কি পার্কের একটা ডায়েরি দেখায়, যেখানে শুধুমাত্র দুটো শব্দ ছিল, একটা সুমো আর একটা হচ্ছে পান বা পন। মানে বুঝতেই পারছো, আমাদের পার্কের কিন্তু অ্যাক্সিডেন্টের পরে স্মৃতি চলে গিয়েছিল, আর এই কারণে সে পাগলখানায় রয়েছে, আর সেটা হচ্ছে সুমো নামে, আর এর জন্য ওকে কখনোই পাওয়া যায়নি। তো যাই হোক, এই অবস্থা দেখে জংবে এবং লিয়ং দুজনই মনে করে যে ইমোশনাল হয়ে যায়। তো পার্কের কাছে যখন যায়, পার্ক তো ওদেরকে চিনতে পারে না। আর তখন লিয়ং পার্কের সামনে গিয়ে বলে, আমি হচ্ছি তোমার পান, মানে তোমার সবচেয়ে দামি সম্পদ। তো এটা শুনে ওই বারবার ওই বাচ্চার মতো পান পান নামটি আওড়াতে থাকে পাগলের মতো। এবং দেখতে পাচ্ছ কি অভিনয় করে ভাই কোরিয়ানরা, সিরিয়াসলি ভাই কি অভিনয় করে, কোনো অ্যাকশন লাগে নাই, কোনো বালসাল লাগে নাই, কি কাহিনী, কি অভিনয় ভাই, কি মেকআপ দেখছো তুমি পার্কের চেহারাটা। 20 বছর আগের অবস্থা দেখেছো, 10 বছর আগের অবস্থা, আর এখনকার অবস্থা দেখো। এই পুরো সিনেমাটা কিন্তু 30 বছরের একটা টাইম লাইন। তো যাই হোক, এখানে পার্ক খালি একটা নামে উচ্চারণ করতে পারে, কিন্তু ওদের চিনতে পারে না। বাট তখন লিয়ং বলে, মানে মেয়েটা বলে, বাবা আজ থেকে তুমি আমার পান, তুমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। মানে এতদিন তো বাবা ওকে পান বলতো, আজকে মেয়ের কাছে পান হচ্ছে বাবা। তো যাই হোক, সে করে কি পার্কের জন্য আনা জুতাটা যখন বের করে পরাতে যায়, যে জুতাটা কখনোই দিতে পারেনি, তখন মোজার ভেতর থেকে একটা কাগজ পায় এবং এটা ছিল একটা ব্যাংকের পাসবুক। তো অ্যাকচুয়ালি পার্ক ডুসুক নিজের চিকিৎসায় খরচ না করে প্রতিদিন ওই লিয়ং এর ভবিষ্যতের জন্য কিছু কিছু টাকা জমিয়ে রেখেছিল। তো লি ইয়ং যখন জানতে পারে যে তার বাবা পার্ক একজন অচেনা মেয়ের ভবিষ্যতের জন্য তার নিজের জীবন উৎসর্গ করেছে, সে আরো মনে করে যে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ওর মনে করে যে কান্নাকাটি দেখে বাবা ডাক শুনে পার্ক বুঝতে না পারলেও পার্কের চোখ দিয়ে পানি পড়তে থাকে। তো যাই হোক, এরপর লিয়ং করে কি পার্ককে বাড়িতে নিয়ে আসে, তার দেখাশোনা করে। আর কিছুদিন পরে লির বিয়ে হবে, মানে মেয়েটার বিয়ে হবে, এবং বিয়ের স্টেজে কিন্তু লি করে কি পার্ককে তার বাবা হিসেবে নিয়ে যায়। আর তখন সবাই হাততালি দিয়ে ওঠে। তো হাততালির আওয়াজে তখন পার্কের হঠাৎ স্মৃতি ফিরে আসে এবং সে ঘুরে নিজের মেয়েকে পান বলে ডাক দিয়ে ওঠে। আর এই ফলে এই বিয়ের মধ্যে ডাবল খুশি হয়ে যায়, সবাই একটা খুশির হাসি দেয় এবং লি তার বাবার সাথে একটা গ্রুপ ফটো তোলে। আর এভাবে এই সিনেমাটার একটা হ্যাপি এন্ডিং হয়। তো যাই হোক, যদি আমি এই সিনেমা আগে একবার এক্সপ্লেন করেও থাকি, তারপরও আমার কাছে মনে হয় যে যারা এই সিনেমাটা দেখেছো, হয়তো 10 বার এই সিনেমা আগে দেখে থাকো, এখনো যদি আরেকবার দেখো, আমার মনে হয় ভালো লাগার কথা। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। আমি কাইন্ড অফ ইমোশনাল হয়ে গিয়েছি, কেমন যেন একটু আনইজি লাগছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।